ওয়েলকাম টু কম্পিটিটিভ জিকে ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 4 নাম্বার ক্লাস। তো দেখো, প্রতিটা ক্লাসে আমি বলি যে তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কারণ এইখানে আমি কোশ্চেন অ্যান্সার সাথে বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ওকে, তো দেখো, জিকে কোনখান থেকে কী কোশ্চেন আসবে কেউ তো বলতে পারবে না। তো তোমরা যত ডিটেলসে জেনে রাখবে তত এক্সামে কাজে লাগবে। ওকে, তো চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করা যাক। আর ক্লাসটির শেষে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ওকে, চলো দেখো কোশ্চেন নাম্বার 1 কী বলে দেখো, জাংতালাম কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? জাংতালাম অপশান এ নাগাল্যান্ড, অপশান বি মিজোরাম, অপশান সি আসাম না অপশান ডি অরুণাচল প্রদেশ। তো তোমাদের অ্যান্সার কী হবে? জাংতালাম না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি। এক সেকেন্ড, অপশান বি মিজোরাম। তো দেখো, আমি আগেই বলেছি যে আমি অ্যান্সারের সাথে সাথে এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো দেখো, জাংতালাম হচ্ছে মিজোরাম। তাহলে নাগাল্যান্ডের আঞ্চলিক নৃত্যের নাম কি? মনে রাখবে, ও গড, নাগাল্যান্ডের আঞ্চলিক নৃত্যের নাম হচ্ছে চ্যাংলো। ঠিক আছে, জাংতালাম হচ্ছে মিজোরাম, চ্যাংলো হচ্ছে নাগাল্যান্ড। আসাম তো সবাই জানো, তাও আমি লিখে দিচ্ছি। বিহু। আর অরুণাচল প্রদেশ হচ্ছে ময়ূর নৃত্য। তো পরে যখন আঞ্চলিক নৃত্য নিয়ে আসবো আরও কোশ্চেন, তখন আমি ডিটেলসে সবেরই ডিটেলস আরও দেবো। ওকে, তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 2 কী বলেছে দেখো, দ্য ফিলোসফি অফ দ্য বম কে লিখেছেন? মানে বইটি কে লিখেছেন, এই বইটি কে লিখেছেন? ফিলোসফি অফ দ্য বম। অপশান এ অরবিন্দ ঘোষ, অপশান সি বিপিন চন্দ্র পাল, অপশান সি ভগবতী চরণ ভোরা না অপশান ডি বারিন্দ ঘোষ। তো অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ভগবতী চরণ ভোরা। তারপর দেখো, ভগবতী চরণ ভোরা হচ্ছে দ্য ফিলোসফি অফ দ্য বম বইটি লিখেছেন। তাহলে অরবিন্দ ঘোষের লেখা একটি বই, যেখান থেকে কোশ্চেনে এসছিল, আমি সেইখান থেকে সেসব বইগুলোর নাম বলে দিচ্ছি। দেখো, অরবিন্দ ঘোষ, অরবিন্দের লেখা বইয়ের নাম কি? দ্য লাইফ ডিভাইন অরবিন্দ ঘোষ লিখেছিল। তারপরে দেখো বিপিন চন্দ্র পাল আছে, বিপিন চন্দ্র পালের লেখা বই দ্য সোল অফ ইন্ডিয়া। আর ভগবতী চরণ ভোরা দ্য ফিলোসফি অফ দ্য বম। তারপর দেখো এখানে আছে বারিন্দ ঘোষ। তো বারিন্দ ঘোষের লেখা বই কি? না, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই বইটির নাম অনেক এক্সামে এসছে। মুক্তির দিশা বইটি লিখেছে বারিন্দ ঘোষ। তো চলো, বুঝতে পারলে? চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 3 কী বলে দেখো, চিপকো আন্দোলনের সাথে যুক্ত নাম হলো, মানে চিপকো আন্দোলনের সাথে যুক্ত এখানের মধ্যে কোন নামটি? অপশান এ সরলা বেন, অপশান বি মেধা পাটেকর, অপশান সি বাবা আমতে না অপশান ডি সেলিম আলী। তো অ্যান্সার কী হবে?
চিপকো আন্দোলনের সাথে যুক্ত। এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ, সরলা বেন। তো মনে রাখবে, আমি যেহেতু আগেই বলেছি যে আমি বাকি যে অপশানগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, সেগুলো যদি ইম্পর্টেন্ট হয়। আর তো তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে এইটা বলি, এই সরলা বেন চিপকো আন্দোলন, ঠিক আছে। চিপকো আন্দোলন কোথায় হয়েছে মনে রাখবে, এই যে সরলা চিপকো আন্দোলন আমি এইখানে লিখে দিচ্ছি। ঠিক আছে। 1972 সালে উত্তরাখণ্ডে এই আন্দোলন হয়, মানে সূচনা হয়, ঠিক আছে। সরলা বেনও ছিল। তারপর এখানে দেখো মেধা পাটেকর, অপশান বি আছে মেধা পাটেকর। মেধা পাটেকর কোন আন্দোলনের সাথে যুক্ত একটু মনে রাখবে, এই যে মেধা পাটেকর, নর্মদা বাঁচাও আন্দোলন, ঠিক আছে। নর্মদা নদীতে যে বাঁধ তৈরি হচ্ছিল সেটা বিরুদ্ধে, ঠিক আছে, নর্মদা বাঁচাও আন্দোলন। তারপরে এখানে দেখো বাবা আমতে। দেখো আমি তোমাদের আগেই বলেছি যে জিকে কোনখান থেকে কোশ্চেন আসবে না আসবে কেউ জানে না। তো তোমরা যত ডিটেলসে জেনে রাখবে তত এক্সামে কাজে লাগবে, ঠিক আছে। কোশ্চেন হয়তো এটা দিল না, চিপকো আন্দোলন হতেও পারে যে নর্মদা বাঁচাও আন্দোলনে এদের মধ্যে কোন নামটি সংযুক্ত, তাই তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখো বাবা আমতে। বাবা আমতে কোন আন্দোলনের সাথে যুক্ত, তো মনে রাখবে এই বাবা আমতেও কিন্তু এই নর্মদা আন্দোলন, নর্মদা বাঁচাও তার সাথে সাথে আমি লিখে দিচ্ছি, দাঁড়াও, নর্মদা বাঁচাও প্লাস ভারত ছাড়ো আন্দোলন। নর্মদা বাঁচাও প্লাস ভারত ছাড়ো আন্দোলনের সাথেও কিন্তু এই নামটি সংযুক্ত, বাবা আমতে। ওকে, তারপর দেখো এখানে আছে সেলিম আলী। তো ইনি আন্দোলন তো নয়, তবে মনে রাখবে ইনি হচ্ছেন, এনাকে কি বলা হয়, এই সেলিম আলীকে, ডক্টর সেলিম আলী ভারতের পাখি মানব বলা হয়, ঠিক আছে। এই যে ভারতের পাখি মানব বলা হয়, এটা এই কোশ্চেনটি কিন্তু অনেক এক্সামে এসছে, ঠিক আছে। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 4 কি বলে, দেখো আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নামে পরিচিত, আধুনিক জ্যোতির্বিজ্ঞান, ঠিক আছে। অপশান এ কোপার্নিকাস, অপশান বি কেপলার, অপশান সি নিউটন, অপশান ডি হার্ভে। অ্যান্সার কী হবে, আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনককে, না আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক হচ্ছে কেপলার, ঠিক আছে। কেপলার হচ্ছে আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক। কোপার্নিকাস, তারপর দেখো অপশানে আছে কোপার্নিকাস, নিউটন, হার্ভে। তো মনে হবে কেপলার হচ্ছে আধুনিক, আর কোপার্নিকাসও হচ্ছে কিন্তু জ্যোতির্বিজ্ঞানের জনক। এক সেকেন্ড,
জ্যোতির্বিজ্ঞানের জনক কোপার্নিকাস, তবে কেপলার হচ্ছে আধুনিক, যেহেতু আধুনিকটা দেওয়া আছে। যদি শুধু জ্যোতির্বিজ্ঞানের জনক বলতো তাহলে কিন্তু দেখতে অপশানে কেপলার থাকবে না, ঠিক আছে। আর যদি আধুনিক বলে, যদি কেপলার থাকে কেপলার, ঠিক আছে। তারপর দেখো নিউটন। নিউটন সবাই জানো, নিউটন কিসের জনক? এটা নতুন করে কিছু বলার নেই, নিউটন গতিসূত্রের জনক। তারপর দেখো এখানে যে হার্ভে, হার্ভে কিসের জনক? না, মনে রাখবে হার্ভে হচ্ছে রক্ত সংবহন তন্ত্রের জনক। তাহলে আধুনিক জ্যোতির্বিজ্ঞান না দিয়ে রক্ত সংবহন তন্ত্রের জনককে? না, হার্ভে, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বলে দেখো, নিচের কোনটি কম্পিউটারের অপারেটিং সিস্টেম নয়? অপশানে অ্যান্ড্রয়েড, অপশানে iOS, অপশান সি সিম্বিয়ার ওএস, না অপশান ডি ফায়ারফক্স। কম্পিউটারের অপারেটিং সিস্টেম নয়, এদের মধ্যে কোনটি? অ্যান্সার কী হবে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি, অপশান ডি ফায়ারফক্স। তো ফায়ারফক্স হচ্ছে কম্পিউটার অপারেশন। তো ফায়ারফক্স একটি কী? না, মনে রাখবে ফায়ারফক্স হচ্ছে, এটি হলো একটা ব্রাউজার ফায়ারফক্স, ঠিক আছে। অ্যান্ড্রয়েড তো কম্পিউটার অপারেটিং সিস্টেম, সিম্বিয়ার এই তিনটে অপারেটিং সিস্টেম। তবে মনে রাখবে এই যে iOS, এই যে এটা অপশান বি, এই iOSটা হলো, আমি লিখে দিচ্ছি, iOSটা হলো বিশ্বের সবচেয়ে উন্নত মানের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। মানে এগুলো অপারেটিং সিস্টেম, তবে iOS বিশ্বের সবচেয়ে, আমি লিখে দিচ্ছি। এই iOSটা হচ্ছে বিশ্বের সবচেয়ে উন্নত মানের অপারেটিং সিস্টেম, ঠিক আছে। প্রশ্ন আসতেই পারে যে বিশ্বের সবচেয়ে উন্নত মানের অপারেটিং সিস্টেমটি কোনটি, ঠিক আছে। চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 6, দেখো কী বলে দাও, বুদ্ধচরিত কে রচনা করেন? অপশান এ অশ্ব ঘোষ, অপশান বি নাগার্জুন, অপশান সি নাগসেন, না অপশান ডি বসুমিত্র। তো বুদ্ধচরিত কে রচনা করেন? তোমাদের অ্যান্সার কী হবে এটা? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ অশ্ব ঘোষ। অশ্ব ঘোষ বুদ্ধচরিত রচনা করেন। তো এর সাথে মনে রাখবে এই যে নাগার্জুন, নাগার্জুন কোন বইটি রচনা করেন? আমি লিখে দিচ্ছি, মূল মধ্যমক কারিকা। বইটি রচনা করেন নাগার্জুন, ঠিক আছে। এই নাগার্জুন ছিল একটি বৌদ্ধ দার্শনিক, ঠিক আছে, বৌদ্ধ দার্শনিক, মূল মধ্যমক কারিকা। তারপর দেখো নাগসেন অপশানে আছে। নাগসেন কোন বইটি রচনা করেন? নাগসেন রচনা করেন মিলিন্দ পঞ্জ,
নাগসেন রচনা করে মিলিন্দপঞ্জ। তো এই মিলিন্দপঞ্জ বইটি মনে রাখবে পালি ভাষায় লেখা। ঠিক আছে, নাগসেন রচিত মিলিন্দপঞ্জ বইটি পালি ভাষায় লেখা। তারপরে দেখো এই যে অপশানটি আছে বসুমিত্র। তো বসুমিত্র তো বই সেরকম কিছু লেখেনি, তো তার সাথে মনে হয় বসুমিত্র ছিল মানে শুঙ্গ বংশের রাজা। আমি লিখে দিচ্ছি। শুঙ্গ বংশের চতুর্থ রাজা বা শুঙ্গ বংশের রাজা। ঠিক আছে, তবে এই যে প্রশ্ন যদি আসে যে নাগসেন লেখা মিলিন্দপঞ্জ বইটি কোন ভাষায় লেখা, তো পালি ভাষায়। মূল মধ্যমকারিকা নাগার্জুন, বুদ্ধচুর অশ্বঘোষ। বুঝতে পারছো? তো যত ডিটেলসে পড়বে তত এক্সামে কিন্তু কাজে লাগবে। তো তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখো, ঠিক আছে, একটু সময় বার করে। তো চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 7 কী বলে দেখো, কোনো বস্তুর ওজন পৃথিবীতে 12 কেজি হলে চাঁদে ওই বস্তুর ওজন কত হবে? অপশান এ 18 কেজি, অপশান বি 9 কেজি, অপশান সি 12 কেজি, না অপশান ডি 2 কেজি। তো অ্যান্সার কী হবে? না, অ্যান্সার তোমাদের হবে অপশান ডি 2 কিলো। কেন? কারণ আমি এখানে লিখে দিচ্ছি, পৃথিবীতে 6 কিলো হলে চাঁদে 1 কিলো, মানে 1 6। ঠিক আছে, তর্জনী মান। তো এইখানে তো সেরকম কিছু অপশানে অ্যানালাইসিস করার কিছু নেই। তো চলো, তো মনে রাখবে পৃথিবীতে সেটা 6 গুণ বেড়ে যাবে। ঠিক আছে, এখানে 12 কেজি না দিয়ে কিন্তু 18 কিলোও দিতে পারতো, তাহলে সেটা চাঁদে ওই বস্তুর ওজন 3 কিলো। ঠিক আছে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 8 তুমি দেখো, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বনিম্ন? ঘনত্ব সর্বনিম্ন। অপশান এ বৃহস্পতি, অপশান বি বুধ, অপশান সি শুক্র, না অপশান ডি শনি। তো অ্যান্সার কী হবে? গ্রহের ঘনত্ব সর্বনিম্ন, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি শনি। ঠিক আছে, শনি। শনি গ্রহের ঘনত্ব সর্বনিম্ন। তো সর্বাধিক কোনটা যদি বলে সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক, তো এই অপশান অনুযায়ী এখানে অ্যান্সার হবে এই বুধ। তো এই বুধ সর্বাধিক। তো বুধের সাথে সাথে মনে রাখবে, আমি এখানে লিখে সর্বাধিক সমান বুধ প্লাস পৃথিবী হচ্ছে সর্বাধিক। তো এই অপশানে ধরলো প্রশ্ন দিল সৌরজগতে কোন গ্রহের ঘনত্ব সর্বাধিক, তো অপশান ধরলে বৃহস্পতি দিল, শুক্র দিল, শনি দিল এবং পৃথিবী দিল। তো অ্যান্সার পৃথিবী। আর যদি বুধ থাকে বুধ। ঠিক আছে, তারপর এখানে দেখো বৃহস্পতি। কী বলো, বৃহস্পতি সৌরজগতের বৃহত্তম, এটা আর লিখে লাভ নেই। তো এখানে দেখো শুক্র। শুক্র কি এবারের এসআই এক্সামে এসেছিল। শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের সবচেয়ে উষ্ণতম গ্রহ। ঠিক আছে, তো পরের ক্লাসে আমি আরও এক্সট্রা কোশ্চেন নিয়ে আলোচনা যখন করবো তখন বাকিগুলোও বলে দেবো। শুক্র এখানে জানলে উষ্ণতম। লালচে গ্রহ হচ্ছে মঙ্গল। ঠিক আছে, তো আমি এগুলা তোমরা ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, প্রতিটা ক্লাস। ঠিক আছে, চল পরের প্রশ্নে আসা যাক। দেখো
কোশ্চেন নাম্বার 9 কি বলতো, স্বাভাবিক মূর্তের বর্ণ হলুদ হয় যে রঞ্জকের উপস্থিতির জন্য, সেটি হলো, এর বর্ণ হলুদ হয় যে রঞ্জক উপস্থিতির জন্য। অপশান এ বিলিরুবিন, অপশান বি বিলিভার্ডিন, অপশান সি ইউরোক্রোম, না অপশান ডি বাইল। তো অ্যান্সার কী হবে? কোন রঞ্জকের উপস্থিতির জন্য? এটার মধ্যে অ্যান্সার হবে অপশান সি ইউরোক্রোম। ইউরোক্রোম রঞ্জকের উপস্থিতির জন্য স্বাভাবিক মাত্রার মূল্য হবে। তারপরে এখানে দেখো আছে এই যে বিলিরুবিন আর বিলিভার্ডিন, ঠিক আছে। এই রঞ্জক দুটি কোথায় উপস্থিত? মনে রাখবে এই দুটো পিত্তরসে উপস্থিত রঞ্জক। প্রশ্ন আসতেই পারে, ডিটেলসে জেনে রাখা ভালো যে পিত্তরসে উপস্থিত রঞ্জকটির নাম কি। অপশানের দিয়ে হয়তো বিলিভার্ডিন না দিয়ে বিলিরুবিনও দিয়ে আছে, বা বিলিরুবিন না দিয়ে বিলিভার্ডিনও দিয়ে আছে, ঠিক আছে। তো মনে রাখবে পিত্তরসে উপস্থিত রঞ্জক হচ্ছে এই বিলিরুবিন আর বিলিভার্ডিন। আর ইউরোক্রোম রঞ্জকের উপস্থিতির জন্য স্বাভাবিক মূত্রের বর্ণ হলুদ। ওকে, চলো পরের প্রশ্নে আসা যাক। দেখো কোশ্চেন নাম্বার 10 কী বলে, দেখো কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? কত নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট? অপশান এ 126 নম্বর, অপশান বি 32 নম্বর, অপশান সি 226 নম্বর, অপশান ডি 100 নম্বর। সেকেন্ড, তো অ্যান্সার কী হবে এটা তোমাদের, যে হাইকোর্ট কত নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে? না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি 226। তো দেখো এখানে দেওয়া আছে হাইকোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে কত নম্বর ধারা অনুযায়ী, সেটা হচ্ছে 226। যদি এখানে হাইকোর্ট না দিয়ে সুপ্রিম কোর্ট দিত, যে সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা অনুযায়ী মৌলিক অধিকার সমূহ সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে, তো যদি সুপ্রিম কোর্ট বলতো তো মনে রাখবে তাহলে হতো 32 নম্বর ধারা। আমি লিখে দিচ্ছি এখানে, 226 হচ্ছে, আমি এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। দুশো 26 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার সংরক্ষণের জন্য লেখ জারি করতে পারে, এবং 32 নম্বর ধারা অনুযায়ী হাইকোর্ট সুপ্রিম কোর্ট হচ্ছে 226, 32, সুপ্রিম কোর্ট শুধু 32, আর হাইকোর্ট হচ্ছে 226। ওকে, তো চলো আজকের মতো এখানেই। ক্লাসটি তোমাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমি প্রতিটা ক্লাসেই এইভাবে এক্সট্রা ইনফরমেশন দিয়ে ক্লাসগুলো করাবো, তো তোমরা সব ক্লাসগুলো দেখো। চলো আজকের মতো এখানেই।